আসসালামু আলাইকুম সুধী দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি স্বাস্থ্য বিষয়ক নিয়মিত সরাসরি অনুষ্ঠান স্টুডিও ক্লিনিকে। আমাদের আজকের বিষয় প্রস্রাবের সার্জিক্যাল সমস্যা এবং কিডনি ট্রান্সপ্ল্যান্ট। আপনাদের সাথে আছি আমি ডাক্তার ইলহাম ইমাম, আবাসিক চিকিৎসক, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল, এবং আমাদের আজকের অতিথি ডাক্তার কাজী মোহাম্মদ মনোয়ারুল করিম, অধ্যাপক ও বিভাগীয় প্রধান, ইউরোলজি বিভাগ, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল। স্যার, আপনাকে আমাদের প্রোগ্রামে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ আপনাকে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। স্যার, আমাদের আজকের বিষয় প্রস্রাবের সার্জিক্যাল সমস্যা এবং কিডনি ট্রান্সপ্ল্যান্ট। তো স্যার, আপনাদের কাছে কী ধরনের রোগী আসেন বা কী ধরনের সমস্যা নিয়ে, সেটি দর্শকদের যদি একটু বুঝিয়ে বলেন। ইউরোলজি হচ্ছে আসলে আমরা যদি মোটা দাগে মেডিকেল সায়েন্সকে ভাগ করি, একটা সাইড হচ্ছে মেডিসিন, যারা শুধুমাত্র ওষুধপত্র দিয়ে চিকিৎসা করেন, আর কিছু কিছু ডাক্তার আছেন ওষুধপত্রের সাথে সাথে যখন কোনো রোগীর শল্য চিকিৎসার প্রয়োজন হয়, সার্জারির দরকার হয়, তারা তখন এই ব্যাপারে রোগীদের হেল্প করতে পারেন। তা আমাদের স্পেশালিটিটা সার্জিক্যাল সাব স্পেশালিটির মধ্যে পড়ে। তো এর মধ্যে আমরা বিশেষ করে কাজ করি হলো কিডনি, ইউরেটার, ইউরিনারি ব্লাডার, মানে কিডনি, পেশাবের নালী, তারপর পুরুষ জননাঙ্গ, এগুলো নিয়ে কাজ করি। তো এগুলোর রোগগুলি আমাদের কাছে আসে স্বাভাবিকভাবেই। স্যার, তাহলে প্রস্রাবের সমস্যা বলতে আমরা সচরাচর বুঝি প্রস্রাবের ইনফেকশন, যেটা সবচেয়ে বেশি জনপ্রিয় বলা যায় অসুখটি। এখন প্রস্রাবের ইনফেকশন হলেও কি আপনাদের কাছে আসবেন রোগী, বা কখন আসলে যাবেন আপনাদের কাছে? আসেন, আসলে প্রস্রাবের ইনফেকশন নিয়েও আসেন, কিংবা অনেক সময় প্রস্রাবের ইনফেকশন কমপ্লেন নিয়েও আসেন, যেটা দ্বিতীয়টাই হয়তো অনেক সময় বেশি হয়। প্রস্রাবের সমস্যা মানেই কিন্তু প্রস্রাবের ইনফেকশন না। ইনফেকশন একটা স্পেসিফিক ডিজিজ এন্টিটি, মানে যেখানে জীবাণুগুলি প্রস্রাবের সিস্টেমের মধ্যে প্রবেশ করে বলতে পারেন একটা বিপজ্জনক পরিস্থিতি তৈরি করে। তো সবসময় প্রস্রাবের সমস্যাগুলো যে প্রস্রাবের ইনফেকশনের জন্য হবে তা কিন্তু না, বলতে গেলে বেশিরভাগ সময়ই না। প্রস্রাব ঘন ঘন হয়, প্রস্রাব কম হয়, প্রস্রাব বেশি হয়, প্রস্রাব ঝরে, এই সমস্যাগুলিকেই অনেকে প্রস্রাবের ইনফেকশন মনে করে চলে আসেন আমাদের কাছে। কিন্তু আমরা যখন পুরোপুরি ওগুলো ডিটেইল ইভ্যালুয়েশন করি, তখন দেখা যায় যে খুব কম সংখ্যক রোগী প্রস্রাবের ইনফেকশনে ভোগেন। তো ওইরকম আমাদের প্রস্রাবের অসুবিধা মানে কিন্তু প্রস্রাবের ইনফেকশন না। একজন দর্শক আছেন ফোনে। দর্শক, আপনার নাম এবং বয়স বলে আপনার সমস্যাটি বলুন। আচ্ছা, আমার নাম হচ্ছে মোহাম্মদ আবু তারিক। জি। আমার 2017 ডিসেম্বরে আমার পার্শিয়াল নেফ্রেক্টমি হয়। আচ্ছা, এরপর এখন কিন্তু আমি যেটা প্রবলেম ফেস করছি সেটা হচ্ছে 1 মাস ধরে আমার প্রস্রাবটা খুবই কম হচ্ছে। বিশেষ করে সকালের দিকে আমার মনে হচ্ছে যে প্রস্রাব অনেক হবে, কিন্তু দেখা যাচ্ছে খুবই অল্প, এবং এটা আমার 1 মাস ধরে আমি খুব বেশি ভুগছি। আমার তলপেটটা যেমন মানে একটু ফাওয়া হয়ে থাকে, এবং প্রস্রাবে এটা একটু মাঝখানে কিছুদিন হলুদ হলুদ ছিল, এখন ইদানিং কয়েকদিন একটু ইমপ্রুভ করছে, বাট প্রস্রাবের এটা আবার মানে ইমপ্রুভ করছে না। আমার একটা প্রবলেমটা খুব ফেস করছি আমি। আচ্ছা, আমি যদি আগাই, আপনার প্রথম অ্যাপ্রোচ ছিল আপনার পার্শিয়াল নেফ্রেক্টমি হয়েছিল। পার্শিয়াল নেফ্রেক্টমি সম্ভবত কোনো এক কারণে কিডনির কোনো একটা অংশ নষ্ট ছিল, কিংবা হয়তো টিউমার ছিল। এটার সাথে প্রস্রাবের সম্পর্কে সরাসরি যোগাযোগ সম্ভবত নাই। তো আপনার কমপ্লেইন সেটা হচ্ছে সকালে আপনার প্রস্রাব মনে হচ্ছে অনেক হবে, কিন্তু হয় না। তো এটা এমনও হতে পারে, সবচেয়ে সাধারণভাবে আমরা যেটা দেখি, অনেকে পেশাব ধরে রাখার চেষ্টা করেন সারা রাত, তাতে করে প্রস্রাব শুরু হতে একটু সমস্যা হয়। পেশাবের থলি অনেক সময় অনেক বেশি বড় হয়ে গেলে প্রস্রাবের থলি চাপ দিয়ে যে প্রস্রাব করবে, সেটা শক্তি অর্জন করতে একটু সময় লাগে। এই জন্য সকালের প্রথম প্রস্রাবটা শুরু হতে প্রায় অনেকেরই একটু শুরু হতে সময় লাগে, তারপর সারাদিন হয়তো সমস্যাটা অতটা দেখা যায় না। তো এটার মূল কারণ সম্ভবত আপনার কম্প্রোমাইজ, আপনার বয়স কারণে বোঝা যাচ্ছে যে প্রস্রাবের রাস্তার বাধা হয়তো আগের চেয়ে বেড়েছে, আপনার হয়তো প্রস্টেটের কিছু সমস্যা দেখা যাচ্ছে। তো এগুলো আসলে ইভালুয়েট করতে হবে, করে নিয়ে বুঝে নিতে হবে যে কী জন্য হচ্ছে। আপনি সাধারণভাবে একটা বুদ্ধি খরচ করতে পারেন, সেটা হচ্ছে রাতে পানি না খেয়ে শুয়ে দেখেন যে সকালে প্রস্রাবটা ইজি হয় কিনা। তাহলে বোঝা যাবে যে আপনার অতিরিক্ত পানি খাওয়ার ফলেই হয়তো আপনার শুরুর কষ্টটা হচ্ছে। আর বাকিটুকু আপনি আপনার ডাক্তারের সাথেও যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ। দর্শক, আশা করি আপনি আপনার প্রশ্নটির উত্তর পেয়েছেন।
স্যার আমরা যেখানে ছিলাম প্লিজ। যে ইনফেকশন ছাড়াও স্যার আপনি বেশ কিছু প্রস্রাবের সমস্যার কথা বলছিলেন, এগুলো যদি স্যার একটু বুঝিয়ে বলেন, কারণ অনেক সময়ই রোগীরা এই প্রবলেমগুলো ফেস করেন, বাট এগুলো নিয়ে যে আপনাদের কাছে আসতে হবে সেই ব্যাপারটা ওনারা বুঝেন না। তাহলে প্রস্রাবে জ্বালা পোড়া বা বেশি ঝরছে প্রস্রাব অথবা কম ঝরছে, এগুলো ছাড়াও আর যে সিমটমগুলি থাকে সেগুলো যদি একটু বুঝিয়ে বলতেন। যে সমস্যাগুলি নিয়ে সিমটমগুলি নিয়ে আমাদের কাছে আসে সেগুলোকে আমরা দুভাগে ভাগ করি। একটা হচ্ছে প্রস্রাব ধরে রাখার সমস্যা, আর একটা হচ্ছে প্রস্রাব করবার সমস্যা। তো আমরা বলি অবস্ট্রাকটিভ সিমটমস এবং ইরিটেটিভ সিমটমস। ইরিটেটিভ সিমটমস মানে কারো কারো দেখা যায় যে ঘন ঘন পেশাব হয়, পেশাব চাপলো আর ধরে রাখতে পারে না, তাড়াহুড়া করতে হয়, কিংবা অনেক সময় যেতে যেতে জামা কাপড়েও হয়ে যায়। আবার অনেকের আছে যে রাতে বারবার উঠতে হয়। এগুলো হচ্ছে বিরক্তিকর একটা ব্যাপার। আর কিছু কিছু সমস্যা আছে তাতে মনে হয় যে প্রস্রাবের রাস্তায় যেন বাধা আছে, যে শুরু করতে সমস্যা হচ্ছে প্রস্রাবের গতি আগে খুব ভালো ছিল, অনেক দূরে গিয়ে পড়তো, এখন দূরে গিয়ে পড়ে না, চেপে চেপে করতে হয়। স্যার আমি খুবই দুঃখিত, আমাদের আরেকজন দর্শক আছে, Please. আমরা একটু ফোনটা নিয়ে নিই। জি দর্শক, আপনার নাম এবং বয়স বলে আপনার প্রশ্নটি করুন। হ্যালো, আসসালামু আলাইকুম আপা। জি ওয়ালাইকুম আসসালাম। দর্শক যে বলুন। আমি সালারপা ডেভেলপ থেকে বলছি, আব্দুল হাকিম। জি জি বলুন। আমার নাতিটা 10 বছর বয়স, জি তো অনেক ইউরোলজি মানে ওই যে মানে প্রস্তাবের অনেক প্রফেসর যাইছি, প্রফেসর জাহাঙ্গীর স্যারের যাইছি, তারা কইছে যে কয় যে মানে বয়স হইলে এটা চলে যাবে, কিন্তু রাত্রে বেশি বেশি পেশাব করে, ঘন ঘন পরে পরে উচ্চা পেশাব করে। এটা কি পত্রিকা আপা পাইতে পারি না? আচ্ছা, রাতে রাতে মানে বারবার উঠে কিংবা হয়তো বিছানাও ভিজায়, আমরা বলি নকটার্নাল এনিউরিসিস। তো বিভিন্ন বিভিন্ন কারণে তো হয়ই। তো বিভিন্ন কারণ খুঁজে বের করার আগে বাসায় যেটা করা দরকার সেটা আপনারা হয়তো করতে পারেন। সেটা হচ্ছে প্রস্রাবটা আসে কোত্থেকে? পানি থেকে, যে পানি আমরা খাই। কাজে আপনি যেটা করবেন যে আপনার নাতিকে সন্ধ্যার পর আর পানি না দেওয়ার ব্যবস্থা করেন। অনেক সময় দেখা যায় আমরা খেয়াল করি না যে বাচ্চা প্রচুর পানি খায়, ইনফ্যাক্ট বাবা মাই জোর করে বাচ্চাকে পানি খাওয়ায়। আপনারা সেটা করেন না, সন্ধ্যার পর থেকে পানি খাওয়া কমিয়ে দেন, আর্লি খাবার দিয়ে দেন। খাবারের পরে যে প্রস্রাবটা তৈরি হয় সেটাকেও 2-1 বার পেশাব করিয়ে নিয়ে বিছানায় দিলেন। এরপরও সাধারণত দেখা যায় 1.5 থেকে 2 ঘন্টা পরেই প্রথম বিছানা ভেজায়। তো যদি বাচ্চা বুঝদার হয় তাকে আপনারা একটা অ্যালার্ম ক্লক দিয়ে দিতে পারেন, কিংবা বাবা মাই তাকে উঠিয়ে 1-2 বার পেশাব করিয়ে নিতে পারেন। এভাবে আস্তে আস্তে যদি সে অভ্যস্ত হয়ে যায়, আমরা বলি টয়লেট ট্রেনিং, সেটারই একটা পার্ট হিসেবে এটা যদি অভ্যস্ত করে ফেলতে পারেন তাহলে হয়তো স্পেশাল চিকিৎসার প্রয়োজনই হবে না। তো সবার আগে এটাই করা দরকার। আপনি আগে পানি কমান, ওঠানোর ব্যবস্থা করেন, ওকে চিন্তা করতে শেখান যে আমার বিছানায় পেশাব করা চলবে না। এটাকে রিওয়ার্ড পানিশমেন্টের মাধ্যমেও আপনি ম্যানেজ করতে পারেন, তবে বকা কিংবা মারামারি করে না। ওকে বোঝানো যে বড় হওয়ার প্রসেসটাই হচ্ছে এটা, যে পেশাব করা যাবে না। তারপর যদি দরকার হয় ওষুধপত্র দিয়েও চিকিৎসা আছে, সেগুলো আপনার এইভাবে কমন অনুষ্ঠানে মনে হয় ওষুধপত্র নিয়ে আলাপ করা ঠিক হবে না। সেক্ষেত্রে আপনি আপনার ইউরোলজিস্টের সাথে যোগাযোগ করবেন। বাচ্চাটির বয়স ছিল 10 বছর, আর বাচ্চাটি ছেলে বাচ্চা, নাতি বলেছিলেন উনি। তাহলে আপনি যে প্রসেসগুলো বললেন মেডিকেশন বা কোনো ইন্টারভেনশন ছাড়া, এটি ওনারা কয় মাস বা কয় বছর দেখবেন? অলরেডি বাচ্চাটার বয়স 10 বছর। ওনারা আদৌ চেষ্টা করেছেন কিনা আমরা তাও তো জানি না। আমাদের কালচারাল কারণেই আমরা যে পেশেন্টগুলি দেখি, বেশিরভাগ কালচারাল কারণে দেখি যে বাবা মা জোর করে পানি খাওয়ান, এবং তাদের ধারণা সমস্ত প্রসবের সমস্ত চিকিৎসার মূল চিকিৎসা হচ্ছে পানি বেশি খাওয়া, পানি বেশি খাওয়ানো। এইটাই হচ্ছে সবচেয়ে বড় ভুল ধারণা। আপনি পানি কমিয়ে দেখেন, পানিও কমিয়ে দিলে কিডনি থেকেও পেশাব কম নামবে। তারপর আপনি তাকে, আমরা তো সবাই বেসিক্যালি পেশাব জন্মের পর থেকে করে ফেলি, তো বড় হয়ে করি না কেন? এই ট্রেনিংটাই কিন্তু আমরা নেই, যেটা আমরা টয়লেট ট্রেনিংয়ে আমি বললাম যে বাবা মা শেখায় যে বাবা এখানে করা যাবে না, পটি ট্রেনিং যেটা টয়লেটে গিয়ে করতে হবে, বাজারে আসছি না এখন করা যাবে না, বাসায় গিয়ে করব। তখন সে ব্রেনে ওই সার্কিটগুলি তৈরি করে নেয়, ফলে ওগুলোই আমরা অভ্যস্ত হয়ে যাই। বড় হয়ে আমরা সেটাতেই অভ্যস্ত হই। এই অভ্যাসটা অনেক সময় কিন্তু অনেকের হয় না, বিভিন্ন কারণে হয় না। যদি এগুলোর পরেও কোনো সমস্যা থাকে তাহলে তো চিকিৎসা করতেই হবে। তো শুরুতেই চিকিৎসা বলতে এই বিহেভিয়ারাল যে মডিফিকেশন, এগুলো আগে আমাদের চেষ্টা করা দরকার। স্যার আমাদের সাথে আরেকজন দর্শক আছে। দর্শক, আপনার নাম এবং বয়স বলে প্রশ্নটি করুন। জি, আমার নাম ইঞ্জিনিয়ার আলম বেলাল। আমি ইঞ্জিনিয়ার আলম বেলাল বলছি, আমার কুমিল্লা থেকে বলছি। জি বলুন, শুনতে পাচ্ছি। আমার বয়স 60 বছর। জি জি, আমার
ইউরিনের রাস্তাগুলোতে প্রথমে ব্যথা শুরু হয়েছিল দুই পাশে, আমার পেনিসের দুই পাশে ব্যথা শুরু হয়েছিল যে পেটের নিচে। এরপরে জ্বালা যন্ত্রণা শুরু হয় প্রস্রাবের মধ্যেও। আর আমার অন্ডকোষের মধ্যে একটা আগ থেকে ছাত্র জীবন থেকে দেখে আসছি বড়, আর একটা একদমই ছোট। এখন ওই বড়টার মধ্যে কেমন যেন আর ছোট ছোট ফুলার মতো আছে, দুই জায়গায় ফুলার মতো আছে, টিপ দিলে ব্যথা করে না অবশ্য, এটা ইদানিং নজরে পড়ছে আর কি। আর সবচেয়ে সমস্যাটা হচ্ছে যে বেশি বেশি প্রস্রাব করতে হয় আর কি, ঘন ঘন যেতে হয়। জি দর্শক, আমরা আপনার প্রশ্নটি পেয়েছি স্যার। আচ্ছা, জি মেহরবানি। ওনার বয়স 60-এর ঘরে 60 উনি বলছেন। বছর। ওনার তলপেটে ব্যথা, ঘন ঘন পেশাব হচ্ছে, জ্বালা পোড়া হচ্ছে। আপনি ইনফেকশন থেকে শুরু করেছিলেন গল্পটা। জি জি ইনফেকশন হয়তো এটা ইনফেকশন হতে পারে, কিন্তু আমাদের দেখতে হবে ইনফেকশন আছে কিনা এবং হলেও ইনফেকশনের কারণটা কি। এছাড়া উনি আরেকটা কমপ্লেন করেছেন, ওনার অন্ডকোষের সম্ভবত দুটোতেই ফোলা ফোলা মনে হচ্ছে। ওইরকম হলে কেন ফোলা সেটা আমাদের বোঝা দরকার। এটা কি হঠাৎ করে ইদানিং ফুললো, নাকি ধীরে 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 ফুলে আছে, নাকি আপনার পারসেপশন যে এটা ফোলা? কাজে আমার মনে হয় ওটা একটু দেখে নিলে ভালো হবে। হয়তো ওটা বিপজ্জনক কোনো ব্যাপার নাও হতে পারে, কিন্তু আপনার প্রস্রাবে যে জ্বালা পোড়া কিংবা ঘন ঘন যেতে হচ্ছে এইগুলো ইদানিং, এগুলো আমাদের ওই আপনার বয়স অনুযায়ী চিন্তা করে আমরা বুঝতে পারি যে হয়তো প্রস্টেটের সমস্যা শুরু হচ্ছে, পেশাব জমে থাকছে, ফলে ওখানে ইনফেকশন হচ্ছে ইত্যাদি। তো এটার আসলে খুব সহজ সমাধান হচ্ছে আপনার ডাক্তারের সাথে যোগাযোগ করতে হবে। উনি আপনাকে পরীক্ষা নিরীক্ষা করে প্রপার চিকিৎসাটা করবেন। ঠিক আছে? আরেকজন দর্শক আছেন। দর্শক, আপনার নাম এবং বয়স বলে প্রশ্নটি করুন। এই আমার পেটের ব্যথা, তলপেটের ব্যথা, প্রচন্ড ব্যথা, খাবার হচ্ছে না, এরপরে ঘন ঘন প্রস্রাব করলে আমরা প্রস্রাবের ব্যথা। বয়সটা কত দর্শক আপনার? আমার বয়সটা 65। আপনার পেশাবে ঝপঝপ করে হয় নাকি চেপে চেপে করতে হয়? চেপে চেপে করা হয়, আবার এমনি ঘন ঘন প্রস্রাব। আপনি পানি কতটা খান? পানি তো বেশি খেতে পারি না। জি, বেশি খেতে পানি পারেন না খেতে বলছেন। পারি না। আচ্ছা, আপনার ওই প্রস্রাব করার সময় কি হাতে কিছু লাগে? ওই যে মহিলা বলে না জরায়ু নেমে গেছে কিংবা এরকম কিছু, ওরকম মনে হয়? না না না, ওরকম কিছু না বেরিয়ে। আচ্ছা, ঢাকা পরীক্ষাতে ছিলাম, ঢাকা ম্যাডামে বলছে এই যে জরায়ু বলে ছোট হয়ে গেছে, তার জন্য বলে না। না, জরায়ু ছোট হয়ে গেলে আপনার প্রস্রাব ঘন ঘন হবে ব্যাপারটা তাই না। অনেক সময় জরায়ু নেমে গেলে এই ধরনের সমস্যা হয়। আপনার প্রস্রাব যদি ঝপঝপ করে না হয়, তাহলে আপনার প্রস্রাবের রাস্তায় হয়তো চাপা হয়ে গেছে কিংবা এই ধরনের কোনো সমস্যা হতে পারে। তো প্রস্রাব যদি ঝপঝপ করে না হয়, তাহলে দেখতে হবে যে আপনার প্রস্রাব চেপে গেল কিনা। ওগুলা একটু পরীক্ষা করে দেখে ওগুলোর জন্য আলাদা ওষুধও দেওয়া যেতে পারে। তা আপনার মনে হয় আপনি একটুখানি আপনার ডাক্তারের সাথে আবার একটু যোগাযোগ করেন, ওনা আপনার প্রস্রাবের গতিটা ঠিক আছে কিনা একটু দেখুক তারা, ও দেখে তারপর সিদ্ধান্ত নিতে পারবে যে কি করা যায়। কারণ আপনার পেশাব জমে আছে মনে হচ্ছে, পেশাব ভারী হয়ে আছে মনে হচ্ছে, তো পেশাব জমে থাকাটা ভালো কথা না, সেটা একটু ক্লিয়ার হওয়া দরকার। ওনার একটা আলট্রাসোনোগ্রাফি হয়তো করবেন, একটু ফ্লো দেখার একটা ব্যবস্থা আছে, সেটা একটু দেখবেন। হয়তো ইউরিনে ইনফেকশন হচ্ছে কিনা সেটা একটু দেখবেন। ওগুলো দেখে সিদ্ধান্ত নিতে পারবেন। ঠিক আছে? স্যার, লাইনটা কেটে গেছে, উনি শুনতে পেয়েছেন আশা করি। স্যার, আমরা যেটাতে ছিলাম যে লক্ষণগুলো। ও হ্যাঁ, লক্ষণগুলো। জি। তো ওই যে আমরা আলাপ করছিলাম ইরিটেটিভ সিমটমসগুলো, রাতে ঘন ঘন ওঠা, পেশাব ঘন ঘন যাওয়া, পেশাব ধরে রাখতে না পারা। এছাড়াও কিছু আছে যেন মনে হয় পেশাবের বাধা আছে, যেমন পেশাব চাপলো, গেল বাথরুমে শুরু করতে পারছে না, কিংবা শুরু হলেও চেপে চেপে করতে হচ্ছে, কিংবা মনে হচ্ছে যে আমার অনেক পেশাব আছে, পেশাব বেরোচ্ছে না। এই ধরনের সমস্যাগুলি নিয়ে আসে। এছাড়া ওই যে আপনি ইনফেকশনের কথা বলছেন, ঘন ঘন পেশাব হচ্ছে, জ্বালা পোড়া হচ্ছে, কখনো কখনো হয়তো জ্বরও থাকে। তো প্রস্রাব সংক্রান্ত সমস্যা বলতে এগুলো নিয়ে আসে। এছাড়া অনেক সময় দেখা যায় প্রস্রাবের কালার চেঞ্জ হয়, প্রস্রাব লাল হচ্ছে কিংবা প্রস্রাব সাদা হচ্ছে, এই ধরনের সমস্যা নিয়েও অনেক সময় আসে। তো অনেক সময় প্রস্রাব লাল হওয়া মানে অনেকে হয়তো খেয়াল করেন যে প্রস্রাবে রক্ত যাচ্ছে, এগুলো সমস্যা নিয়ে আমাদের কাছে খুব বেশি আরেকজন আসে। দর্শক আছেন, আমরা একটু দর্শক ফোনটা নিয়ে নিই। দর্শক, আপনার নাম এবং বয়স বলে সমস্যাটি বলুন। আমার নাম পার্থ, আমি গাবতলী থেকে বলতেছি।
জি, আপনি স্যারের সাথে সরাসরি কথা আমার বলুন। বয়স 56। জি আমার প্রস্রাব প্রথমে যখন প্রস্রাব হয় হলুদ প্রস্রাব হয় এবং অতিরিক্ত আমি পানি খাই। যখন ভাত খেতে বসি তখন আমার কম করে 3 গ্লাস পানি লাগে। পানি না মানে পিপাসা লাগে, প্রচুর পিপাসা ধরে এবং আবার পরবর্তীতে ভাত খেলেও 3 গ্লাস, মানে দিনে আমার 10 থেকে 12 গ্লাস পানি লাগে এবং আমার প্রস্রাবও ঘন ঘন হয়। যদি শীত পড়ে তাহলে প্রচুর প্রস্রাব হয়, তখন প্রস্রাব অতটা হলুদ হয় না, কিন্তু গরম পড়লে প্রথমে মনে হয় যেন প্রচুর হলুদ প্রস্রাব বাইরেছে, একদম প্রচুর হলুদ বাইরে। এটা কি কিডনি বা অন্য কোনো সমস্যা বা অন্য কিছু হয় কিনা, কিন্তু প্রস্রাব প্রচুর হয়। আমি অতিরিক্ত পানি খাই আর পানি পিপাসা লাগে অতিরিক্ত। ভাত খেতে বসলে খালি পানি খেতে ইচ্ছা করে, আগে ভাতের থেকে পানি বেশি খাই এরকম। এখন আমি জানতে চাচ্ছি আমার কিডনির কোনো এফেক্ট বা কোনো কিছু। আমি আপনাকে বলার সুযোগে সবাইকে একটা কথা বলি যে আমরা যে প্রস্রাবটা করি সেই প্রস্রাবটা কোত্থেকে আসে। যেমন গাছ তো বাতাস থেকেও পানি নিতে পারে, আমরা কি নিতে পারি? আমরা তো নিতে পারি না। তাহলে আমরা সেই পানিটাই বের করি যে পানিটা আমি নিজে গ্রহণ করি। তো এটা খুবই সাধারণ ব্যাপার, কিন্তু আমরা সাধারণ মানুষ তো দূরে থাক, অনেক সময় ডাক্তাররাও খেয়াল করি না যে বেশি পেশাব মানেই বেশি পানি খাওয়ার একটা ব্যাপার থাকার সম্ভাবনা সবচেয়ে বেশি। এবং সেটা আপনি পরিষ্কার করে বলছেন যে আমি প্রচুর পানি খাই। তা আপনি যদি প্রচুর পানি খান তাহলে আপনার প্রচুর প্রস্রাব হবে, এটাই তো স্বাভাবিক। কাজে আপনি যদি পানি কমিয়ে দেন তাহলে কিন্তু আপনি দেখবেন যে প্রস্রাব কম হচ্ছে। এর মধ্যে কোনো বিরাট বৈজ্ঞানিক ব্যাখ্যার প্রয়োজন নাই। 2 নম্বর হচ্ছে প্রস্রাব আমার হলুদ হয়। প্রস্রাব হালকা হলুদ হওয়াই স্বাভাবিক, প্রস্রাব পানি না। শরীরের ভিতরে বিভিন্ন মেটাবলিক ফাংশন, মানে কি বলবো, জটিল রাসায়নিক কর্মকাণ্ডের সুবাদে কিছু জিনিস তৈরি হয় যেগুলো প্রস্রাবের সাথে বের হয়ে আসে, শরীরের ওয়েস্ট প্রোডাক্ট ময়লা। তো সেটার কালার অনেক সময় না, সবসময় হালকা হলুদ হওয়ারই কথা। এখন জিনিসটা খুবই সাধারণ যে আপনি যদি প্রচুর পানি খান সেটা পানিতে বেশি দেখা যাবে না, এই জন্য ওটা হয়তো সাদা মনে হবে, মানে পানির মতো মনে হবে। কিন্তু আপনি যদি পানি একটু কমিয়ে আনেন এটা আর একটু গাঢ় হবে। এর মধ্যেও কোনো বিপজ্জনক কোনো ব্যাপার নাই, কিডনি নষ্ট হয়ে যাওয়ারও কোনো ব্যাপার নাই। বরঞ্চ আপনি পানির মতো সাদা করার চেষ্টা করা মানেই হচ্ছে আপনি সম্ভবত খুব বেশি পানি খাচ্ছেন, এবং খুব বেশি পানি খেলে খুব বেশি প্রস্রাব হবে, এটাও খুবই স্বাভাবিক। এটা আমরা যদি বুঝি তাহলে অনেক সময় দেখা যাবে ম্যাক্সিমাম সমস্যাগুলি নিজেরাই সমাধান করতে পারি ডাক্তারের কাছে না গিয়ে। যেমন আপনি যদি খেয়াল করেন, আপনি যদি রোজা রাখেন, রোজা রাখলে আমাদের দেশের মানুষ ভাবে যে আমি সেহরির সময় এমন পানি খাবো যে আমি ইফতার পর্যন্ত টেনে নিয়ে চলে যেতে পারবো। ব্যাপারটা কখনোই সেরকম না। শরীর অপ্রয়োজনীয় কিংবা অতিরিক্ত পানি খুব দ্রুত বের করার চেষ্টা করে। এই জন্য দেখা যায় 9টা-10টা, সকাল 9টা-10টা পর্যন্ত তারা প্রচুর প্রস্রাব করে, তারপর আর প্রস্রাব হয় না, কারণ শরীর তখন বোঝে যে আমার আর নতুন পানি আসছে না, তখন সে পানিটাকে ধরে রাখে। এরপরে যদি আপনি কোনো কারণে বিকাল সন্ধ্যার দিকে প্রস্রাব করতে যান, আপনি নিজেই দেখবেন যে তখন সেটা খুব ঘন হয়, কারণ তখন খুব কনসেন্ট্রেটেড আকারে ওই প্রস্রাবটা বের হয়। এগুলো সব স্বাভাবিকের মধ্যে পড়ে, এগুলো নিয়ে প্যানিকড হওয়ার কিছু নেই। এটা মানেই যে কিডনি নষ্ট হয়ে যাচ্ছে তাও না। ঠিক আছে, আপনি মনে বুঝতে পেরেছেন, এবং সেই সুবাদে বাকিরাও যদি বোঝে। স্যার, ওনার আসলে আরও একটা কমপ্লেন ছিল যে ওনার খুব পিপাসাও পায়। সেই ক্ষেত্রে কি ওনার কোনো ডায়াবেটিস বা এই ধরনের টেস্ট করানো দরকার আছে কি না? ডায়াবেটিস টেস্ট এখন তো সবাই বলতে গেলে একদম যে কোনো সময় করে ফেলে। ডায়াবেটিসে প্রস্রাব, মানে আমরা যেটা বলি ওই যে পলিডিপসিয়া বা পলিইউরিয়া, ওই পর্যায়ে আমাদের দেশে এখন আর রোগী পাওয়া যায় না। ওইটা হচ্ছে আগে ওই ডায়াবেটিসের বাংলা নাম খেয়াল করলে আপনি বুঝবেন, আমাদের বলা হয় বহুমূত্র রোগ। এই পর্যায়ে ডায়াবেটিস যায় না। আগে তো মানুষের কোনো টেস্ট করার ব্যাপার ছিল না, এই জন্যই অতটা খারাপ হলেই তখন বোঝা যেত যে প্রস্রাব ঘন ঘন হচ্ছে, প্রস্রাবে চিনির জন্য পিঁপড়া চলে আসছে। আল্লাহ মাফ করুক, এই পর্যায়ে রোগী আমরা এখন কোথাও দেখি না। তবে আমরা যেটা আলাপ করছিলাম যে তাহলে কি ঘন ঘন পেশাব হওয়া মানে ডায়াবেটিস? সম্ভবত না, সম্ভবত না। আর এটা তো সহজেই টেস্ট করেই পাওয়া যায়। ইভেন আমাদের এখন তো ওই যে স্ট্রিপগুলি দিয়ে পাশের ওষুধের দোকানেও চেক করে ফেলতে পারে। কাজে ওটা খুব সহজেই বোঝা যায়, এটা খুব সহজেই বোঝা যায়। স্যার, তাহলে আমরা যে আলোচনায় ছিলাম আবার ফিরে আসি। প্রস্রাবের বিভিন্ন লক্ষণ, ইরিটেটিভ সিমটমসগুলো ছিল, সেগুলো আপনি বলছিলেন। আর কি ধরনের সিমটম? আর ওই যে আর কিছু হচ্ছে অবস্ট্রাকটিভ সিমটমস, মনে হচ্ছে শুরু হচ্ছে না, বাধা হয়ে যাচ্ছে, কিংবা সত্যিই হয়তো বাধা পড়ে যায়, পেশাব জমে থাকে, পেশাব করতে পারছে না। অ্যাকিউট রিটেনশন আমরা বলি, যে হঠাৎ করে পেশাব করতে গেলাম, পেশাব আর হচ্ছে না। সেগুলো বিপদ নিয়েও তো অনেকেই আসে। স্যার, এই অবস্ট্রাকটিভ সিমটমগুলির ক্ষেত্রে বয়সের কোনো বার বা এরকম কোনো কিছু কি আছে? না, বার নেই। কারণের ভিন্নতা আছে কিন্তু বার নেই। যেমন ধরেন একটা ছোট বাচ্চা, তো তার পেশাব আটকে গেল,
তো সেটার কারণ যেটা একটা বয়স্ক লোকের সেটা হবে না, কিংবা একজন মহিলার যেমন সেটা হবে না। জি জি যেমন ধরো যাক একটা বাচ্চার জন্য ফিমোসিস কিংবা প্যারাফিমোসিস কিংবা ধরেন পোস্টেরিয়র ইউরেথ্রাল ভালভ থাকে অনেকের, জি জি এগুলোর কারণে পেশাব আটকে থাকে কিংবা পেশাব পরিষ্কার করে হয় না, চেপে চেপে করতে হয় ইত্যাদি। কিন্তু ইয়াং ছেলেদের যেগুলো, সেগুলোতে সাধারণত দেখা যায় স্ট্রিকচার ইউরেথ্রা খুব বেশি পাওয়া যায়। আর বয়স্কদের ক্ষেত্রে প্রস্টেটের সমস্যাগুলি শুরু হয় তখন ওই বয়সে এসে। তো সেই জন্য আর মহিলাদের জন্য ওই যে আমরা যে মহিলা আলাপ করছিলাম, যদি রেট্রোভার্টেড গ্র্যাভিডিটাস হয় কিংবা প্রোল্যাপস থাকে তখন পেশাব বাধা বাধা মনে হয়। তো এগুলো বয়সের জন্য স্পেসিফিক এরকম যে তা না, তবে বয়সের কারণে ভিন্ন ভিন্ন কারণে এগুলো দেখা যায়। তো সেগুলো আমরা বয়সের তুলনা করে আন্ডারলাইং কজগুলো, পিছনের কারণগুলো খুঁজে বের করার চেষ্টা করি, খুঁজে পেলে ওটাকে ওইভাবে সমাধান করার চেষ্টা করি। স্যার লক্ষণগুলো নিয়ে তো আমরা বেশ কিছু আলাপ আলোচনা করলাম। এখন স্যার লক্ষণগুলো নিয়ে রোগী আসার পরে আপনারা তো নিশ্চয়ই কিছু ইনভেস্টিগেশন বা টেস্ট সাজেস্ট করে থাকেন। এখন প্রিলিমিনারিভাবে কি কি টেস্টগুলো আসলে করা উচিত? প্রিলিমিনারি টেস্ট বলতে সবার আগে আমরা যেটা করি যে মানে সবচেয়ে সহজ থেকে শুরু করে কঠিনের দিকে যাওয়া, একবারে শুরুতেই যে সবচেয়ে জটিল জটিল পরীক্ষাগুলি করা হয় তা না। আমাদের প্রথমেই হয়তো দেখা যাবে যে প্রস্রাবের সাধারণ পরীক্ষা এবং তার মধ্যে কোনো ইনফেকশন আছে কিনা সেটা দেখা, আমরা বলি ইউরিনের রুটিন মাইক্রোস্কোপিক এক্সামিনেশন এবং কালচারাল অ্যান্ড সেন্সিটিভিটি দেখা হয়। একটা সিম্পল আলট্রাসোনোগ্রাফি অফ দ্য হোল অ্যাবডোমেন কিংবা আলট্রাসোনোগ্রাফি অফ দ্য কিডনি, ইউরেটার, ব্লাডার সাথে প্রস্টেট, তারপর পেশাব করে ফেলার পরে পেশাব জমে থাকে কিনা একটা আলট্রাসোনোগ্রাফির মাধ্যমে দেখে ফেললে অনেকটাই বোঝা যায়। প্রস্রাবের গতি নিয়ে সমস্যার কথা থাকলে তখন আমরা একটা ইউরোফ্লোমেট্রি বলি, ও তখন একটা মেশিনে প্রস্রাব করে ওই প্রস্রাবের গতিটা কতটা সেটা দেখে আমরা আন্দাজ করি যে তার পেশাবে বাধা আছে কিনা নাই। কারণ আমরা জানি কোন বয়সে একটা বাচ্চা কিংবা একজন মহিলা কিংবা একজন জোয়ান মানুষ কিংবা একজন বয়স্ক মানুষের প্রস্রাবের গতি কতটা হওয়া উচিত, তখন ওটার সাথে তুলনা করে আমরা বুঝতে পারি ওটা কি বাধা আছে কিনা নাই। এই সিম্পল কয়েকটা জিনিস শুরুতেই করা যায়। যদি পরিস্থিতি আরও জটিলের দিকে যায় তখন আবার রক্ত পরীক্ষা করে দেখি যে কিডনিগুলি ভালো কাজ করছে কিনা। রক্তের সাধারণ পরীক্ষাগুলি দিয়েও অনেক কিছু বোঝা যায়। তো এইটুকু পর্যন্ত করলেও কিন্তু প্রথম দিকে ইনিশিয়ালি সব অনেকটাই বোঝা যায়। তারপর যদি দেখা গেল পাথর হলো, দেখা গেল টিউমার, সেগুলোর ক্ষেত্রে আমরা স্পেসিফিক ইনভেস্টিগেশনে যাই, কিন্তু শুরুতেই না। স্যার আসলে এতগুলো ইনভেস্টিগেশনের কথা জিজ্ঞেস করলাম কারণ আমাদের অনুষ্ঠান অনেক আপনাদের জুনিয়র ডাক্তাররাও দেখছেন, তাদের কাছে প্রিলিমিনারি লেভেলে অনেক রোগীভাবে যান এই সমস্যাগুলো নিয়ে, আপনারা যেন বুঝতে পারেন। আমাদের সাথে আরেকজন দর্শক আছেন। দর্শক, আপনার নাম এবং বয়স বলে প্রশ্নটি করুন। আমার নাম হচ্ছে বয়স হচ্ছে 31। আমার সমস্যাটা হচ্ছে যে একজন নর্মালি ঠিক থাকে, রাতে শুইতে গেলে প্রস্রাব পাই, মানে অল্প করে আবার কিছু পরে দেখা যায় যে 30 মিনিট না হতে আবার প্রস্রাব পাই, কিন্তু হালকা হালকা হয়, সেটাই শুধু রাতের বেলা। ঠিক আছে দর্শক, আমরা প্রশ্নটি বুঝতে পেরেছি। স্যার হ্যাঁ, ওনার প্রস্রাব হয় হচ্ছে ঘন ঘন অল্প অল্প। জি, তো অন্য কোনো সমস্যা না থাকলে ওই পানির ব্যাপারটা আমরা আগেও আলাপ করেছি। আর এটার একটা কারণ হতে পারে ওভার অ্যাক্টিভিটি। ব্লাডার হয়তো আপনার প্রস্রাবের থলি হয়তো অল্প প্রস্রাব আসলেই চাপাচাপি শুরু করে, ফলে প্রস্রাবের বেগ হয়, মনে হচ্ছে অনেক পেশাব হবে, কিন্তু গিয়ে দেখা গেল অনেক প্রস্রাব হচ্ছে না। আপনার যা বয়স তাতে আপনার প্রস্রাবের গতি যদি ঠিক থাকে তাহলে আপনার ওই দিকে নজর দেওয়া উচিত যে আপনার প্রস্রাবের কি থলি কি বারবার চাপাচাপি করছে কিনা। এগুলোর সমাধানও ওষুধের আগে আপনাকে অন্য দিকেও চিন্তা করে নিতে হবে যে আমি তাহলে পানি কম খাই, তারপর নিজেও প্রস্রাব ধরে রাখার একটা অভ্যাস তৈরি করি। কারণ প্রস্রাব চাপলো বলেই দৌড়ে চলে যেতে হবে, সেটা থেকে কিন্তু ট্রেনিংটা হলো না। আমরা আস্তে আস্তে নিজেকে ট্রেন করব যে আমি যাব না, দেখি কি হয়। মোটামুটি 3 থেকে 4 ঘন্টা পর্যন্ত পেশাব ধরে রাখার একটা অভ্যাস তৈরি করেন। তারপরও যদি যথেষ্ট ভালো ফল না হয় তাহলে আপনি ডাক্তারের সাথে যোগাযোগ করেন যদি কোনো ওষুধ একান্তই প্রয়োজন হয়। দর্শক, আশা করি আপনার প্রশ্নটির উত্তর আপনি পেয়েছেন। স্যার এখানে বেশ কবার উল্লেখ করলেন ট্রেনিংয়ের কথা। এটা আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে যে প্রস্রাবের আবার ট্রেনিং কি করে হয়? ছোট বাচ্চাদের ক্ষেত্রে ট্রেনিং হয়, আবার বুড়ো মানুষদের ট্রেনিং কি করে? আমরা যেরকম খেলোয়াড়দের ট্রেনিং দেওয়া হয় সেটা অ্যাকচুয়ালি মাসেল ট্রেনিং। একইভাবে আমাদের যে মূত্রথলি আছে সেটিতেও মাসেল আছে এবং সেটিকেও ট্রেনিং করলে সে আশা করি আমাদের কথা শুনবে। স্যার আপনি কি বলেন? না, অবশ্যই 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 ট্রেনিংও করতে হবে এবং এনভায়রনমেন্টও তৈরি করতে হবে। যেমন আমরা অনেক সময় খেয়াল করি কিন্তু ওটাকে রিয়েল লাইফের সাথে কোরিলেট করতে পারি না। যেমন
ঠান্ডায় প্রস্রাবের থলি চাপাচাপি বেশি করবে, ফলে শীতকালে কিংবা বর্ষায় ঘন ঘন প্রস্রাব হবে, আবার গরমকালে সে তুলনায় কম হবে। আবার আমাদের দুশ্চিন্তা থেকেও পেশাবের থলি চাপাচাপি শুরু করে। কাজে আমরা যদি রিল্যাক্স থাকার অভ্যাস করি সেক্ষেত্রেও কিন্তু অনেক হেল্প হয়। অনেকে অনেক বিভিন্ন রকমের টেকনিক ইউজ করেন। এছাড়া আরও একটা ব্যাপার থাকে, যেমন চা কফি এই ধরনের জিনিসগুলো কিন্তু আমাদের ব্লাডারকে ইরিটেট করে, ফলে বারবার যেতে হয়। আমরা বুঝি না যে আমি তো কিছুই করলাম না, 20 মিনিট আগে গেলাম, আবার কেন যেতে হচ্ছে। এর মধ্যে আমার যে সব মজা করে 2 কাপ চা খেয়েছি সেটা হয়তো খেয়াল করে না যে চা তো অল্প, ও কিন্তু ওর যে কেমিক্যাল সেটাই কিন্তু ব্লাডারকে ইরিটেট করে, প্রস্রাব তৈরি করতে আমাদেরকে বাধ্য করে। অনেক সময় এটা আমরা খেয়াল করি না। তা আমরা যদি খেয়াল করি তাহলে কিন্তু ম্যানেজেবল। যে আমি চা খাবো না, কফি খাবো না তা না, চা কফি খাবো, কিন্তু ওর সাথে আমার ওইটুকু কষ্ট করতে হবে যে আমাকে একটু বেশি পেশাব করতে হবে অন্যান্যদের চেয়ে বেশি। সেইটুকু যদি আমি মেনে নেই তাহলে কিন্তু কষ্ট নেই। কষ্টটা হচ্ছে আমি কেন যাচ্ছি, এই দুশ্চিন্তা যদি আবার নতুন করে অ্যাড হয় তাহলে কিন্তু আরও বেশি যাওয়া হবে। কাজে এগুলো খুব স্বাভাবিকভাবে নেওয়াটা খুব জরুরি। খুব পিছনে কোনো জটিল কারণ আছে এমন নাও হতে পারে। স্যার, এখানে আমরা বেশ কজন দর্শকের একটা কমন কমপ্লেন শুনতে পেলাম, নাইট টাইম, মানে রাতের বেলা বা শুতে যাওয়ার সময় এই প্রবলেমটা ওনারা বেশি ফেস করছেন। এই নাইট টাইমের সাথে কি স্যার এটা কোনো সম্পর্ক আছে? আচ্ছা, তো বটেই, নকচিউরিয়া একটা আলাদা একটা সাবজেক্টই বটে, কিন্তু এর সাথে আরেকটা সমস্যা হচ্ছে দিনে তো আমরা উঠে গিয়ে পেশাব করতে পারি, ফলে সেটাকে হয়তো গুরুত্ব দেই না। কিন্তু আমার যদি রাতে উঠতে হয় তাহলে আমার ঘুম নষ্ট হয়, ইত্যাদি তো আছেই। কিন্তু নাইট টাইমে আবার আমাদের শরীরেরও কিন্তু একটা চেঞ্জ আসে, বিশেষ করে বয়স্কদের ক্ষেত্রে হরমোনাল চেঞ্জ আসে, ফলে ওয়াটার রিঅ্যাবজর্পশন কম হয়, ফলে বের হয়ে যায় বেশি হরমোনাল চেঞ্জগুলির কারণে। সেগুলো কারণ আছে, তো সেগুলো হচ্ছে একটু অ্যাডভান্স জটিল চিন্তা। আমরা এখানে আমি চাচ্ছিলাম যে সাধারণ জিনিসগুলি সাধারণভাবে বেশিরভাগ মানুষ উপকৃত হয়, সেগুলো যদি আমরা হ্যান্ডেল করতে পারি, পরে যেটা জটিল সেটা তো আলাদা চিন্তা করতেই হবে। স্যার, আমাদের আরেকজন দর্শক আছে। দর্শক, আপনার নাম এবং বয়স বলে প্রশ্নটি করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম, শুনতে পাচ্ছি, বলুন। হ্যাঁ, ঘটনা হচ্ছে যে আমার স্ত্রীর 45 বছর বয়স, জি, কিন্তু পেশাবটা ধরে রাখতে পারে না, মাঝে মাঝে পড়ে যায়। জি জি, ঠিক আছে। সব সময় মাঝে মাঝে পড়ে আর কি, রাতে ঘুমাইলেও ভাব করে আসে, হঠাৎ করে পেশাব আসে। স্যার, আপনি কোনো প্রশ্ন করতে এটা মানে আমরা পেশাব ধরে রাখার সমস্যা শুধু তা না, ওনার ঝরেও পড়ে, সেটাকে আমরা বলছি ইউরিনারি ইনকন্টিনেন্স। তো মহিলাদের ক্ষেত্রে ইউরিনারি ইনকন্টিনেন্সের সবচেয়ে বেশিরভাগ কারণের মধ্যে আমরা যদি ভাগ করি, একটা হচ্ছে আর্জেন্সি ইনকন্টিনেন্স, মানে পেশাব আসছে, আমি যে গিয়ে পেশাব করব অতটুকু সময় পর্যন্ত আমি ধরে রাখতে পারি না, এটা যেমন একটা আছে। আরেকটা আছে খুব আনকমন না, হাঁচি কাশিতে পেশাব পড়ে যায়, তো স্ট্রেস ইউরিনারি ইনকন্টিনেন্স। তো কোনটা ওনার সেটা বুঝতে হবে, এবং দুটোই আছে কিনা, থাকলে কোনটা প্রিডমিনেন্ট, তখন সেটা হিসাব করতে হবে যে আন্ডারলাইং কারণগুলো কি কি, সেই হিসাবে চিকিৎসা করার ব্যবস্থা করতে হবে। জি, দর্শক, আশা করি আপনার প্রশ্নটির উত্তর আপনি পেয়েছেন। স্যার, আমরা যেখানে ছিলাম, আমরা টেস্ট বা ইনভেস্টিগেশনগুলোতে ছিলাম, ওখানে আপনি একটু করে বলেছিলেন যে কিডনি ফাংশনিং আছে কিনা। কিডনি ফাংশনিং টেস্ট বা এগুলো আসলে আপনারা কোনগুলো সাজেস্ট করেন? না, খুব সাধারণভাবে শুরু করার জন্য রক্তে কিছু কিছু কেমিক্যাল আমরা দেখি, যেমন ইউরিয়া এবং ক্রিয়েটিনিন। এগুলোর বৈশিষ্ট্য হচ্ছে যে এরা শুধু কিডনির ভিতর দিয়ে বের হয়, ফলে কোনো কারণে কিডনি ভালো কাজ না করলে এগুলো শরীরে জমে যাবে, জমে গেলে এগুলোর মাত্রা অনেক বেড়ে যাবে। কাজে শরীরে যদি আমরা দেখি যে এই কেমিক্যালগুলির মাত্রা অনেক বেশি, তাহলে আমরা ধরে নেই যে কিডনির বোধহয় গোলমাল শুরু হয়েছে। এছাড়া শুধু ইউরিন চেক করেও অনেক কিছু বোঝা যায়, কিন্তু আমি জেনারেলি যদি বলি কিডনি ফাংশন টেস্ট বললে আমরা ব্লাড ইউরিয়া, সিরিয়াম ক্রিয়েটিনিন এগুলো থেকেই শুরু করি, তারপর ডিটেইল তো ডিটেইল। দর্শক আছে, দর্শক, আপনার নাম এবং বয়স বলে প্রশ্নটি করুন। আমাদের সন্তানের নাম হলো আনাস, ঠিক আছে, জি, ওর বয়স 14 চলছে, তো ও এখনো বিছনা বিছায়। এর জন্য আমরা ডাক্তার দেখাইছিলাম শিশু হাসপাতালে একবার, এরপরে আমরা কুর্মিটোলা হাসপাতালে ডাক্তার দেখাইছি। ওখানে ওনারা যত টেস্ট বলছে সর্বশেষ পর্যন্ত সব টেস্ট করাইছি, কোনো টেস্টে কোনো সমস্যা ধরা পড়ে নাই। তো আমাদেরকে বলছিল যে আপনারা বঙ্গবন্ধু মানে সিজি হাসপাতাল যেটা আর কি, ওখানে যাইতে বলছিল। তো বলুন আমরা আর যাইনি। এর মধ্যে কয়েকদিন একটু দেখা গেল যে সব করলো না, এবার আবার শুরু করে, মাঝে মাঝে আবার এখন রাত্রি বিছনা বিছায়, এই আর কি সমস্যা। স্যার, 14 বছর ও একই রকম সে বিছানায় প্রস্রাব করে দেয়।
বিছানায় প্রস্রাব করে আপনি নিজেও বলছেন যে কিছুদিন করে কিছুদিন করে না, জি স্যার। তার মানে ওখানে পার্মানেন্ট কোনো ডিজিজ নাই যেটার কারণে সে কোনো কারণেই ধরে রাখতে পারে না, তাহলে আবারও কিন্তু ওই একই গল্প হচ্ছে। তবে ওনার যেহেতু বয়সটা অনেক বেশি, জি স্যার। সেক্ষেত্রে আমাদের হয়তো কিছু ওষুধপত্র শুরু করে দিতে হবে এবং তাকেও ভালোভাবে বোঝাতে হবে অবশ্যই, এবং কারণ স্পেসিফিক কোনো কারণ আছে কিনা সেগুলো খুঁজে বের করতে হবে। 14 বছর যথেষ্ট বয়স পেশাব কন্ট্রোল করার জন্য। দর্শক, আশা করি আপনার প্রশ্নটির উত্তর আপনি পেয়েছেন। স্যার, আমরা ছিলাম কিডনি ফাংশন টেস্টে, আপনি সিরাম ইউরিয়া অ্যান্ড ক্রিয়েটিনিনের কথা বলছিলেন। শুরুতে তাই। এরপরে যদি আর কোনো কিছু হ্যাঁ, করতে ইভেন হয়, এখন আমরা একদম ব্যাপারটা হচ্ছে এই যে রক্তে ক্রিয়েটিনিনের মাত্রা নর্মাল থেকে বেড়ে যাওয়ার মানে কিন্তু কিডনি ডিজিজ অনেকটুকু অ্যাডভান্স হয়ে গিয়েছে, প্রায় 60 to 75% যথেষ্ট খারাপ না হয়ে গেলে আমরা ওটা অনেক সময় টেরও পাই না। এই জন্য আর্লি বোঝার চেষ্টা করার জন্য শুধুমাত্র ইউরিনের পরীক্ষা করেও কিন্তু আমরা বুঝতে পারি যে কিডনিটা কি দুর্বল হচ্ছে, সেখানে আমাদের অ্যালবুমিন বেশি বের হয়ে যাচ্ছে কিনা। এই জন্য আমরা ওখানে দেখি অ্যালবুমিন ক্রিয়েটিনিন রেশিও দেখি ইউরিনে, সেগুলো থেকেও আমরা আর্লি কিডনি ডিজিজের দিকে নজর দিতে পারি, কিডনি ফাংশন কোনো হ্যাম্পার হচ্ছে কিনা, ওর পিছনে কোনো ঝামেলা হচ্ছে কিনা। তো ওগুলো খুব সহজেই পাওয়া যায়, এখন খুবই অ্যাভেলেবল, সবাই দেখতে পারেন। আরেকজন দর্শক আছেন। দর্শক, আপনার নাম এবং বয়স বলে প্রশ্নটি করুন। আমার নাম আহসান হাবিব। জি। আমার বয়স 64 বছর। 64 বছর। আপনি টিভির ভলিউমটা একটু কমিয়ে নিন। আমার সমস্যা হলো যে পোস্টেড গ্ল্যান্ড বাড়তি হয়েছে, এটা আমি ডক্টরকে দেখাইছি। এটার কি কারণ, এবং আমাকে ডক্টর ম্যাক্সরিন ঔষধ দিয়েছে। ম্যাক্সরিন এটা খালে ভালো থাকা যায়, বাদ রাখলে পারে নিচের পেট ব্যথা মতো মনে হয়, তলপেট ব্যথা মনে হয়, এটাই আমার সমস্যা। জি, ধন্যবাদ দর্শক। আচ্ছা, এই বয়সে প্রস্টেটের বড় হয়ে যাওয়াটা একেবারেই স্বাভাবিক, বলতে গেলে 40-এর পর থেকে প্রস্টেটগুলি বড় হতে থাকে, কিন্তু প্রস্টেট বড় হলেই যে এটা সমস্যা তা কিন্তু না। প্রস্টেট বড় হয়ে যদি আপনার প্রস্রাবের রাস্তাকে বাধা তৈরি করে, তাহলে আমরা বুঝি যে ওনার সমস্যা হচ্ছে। তো সেই ক্ষেত্রে আপনার ডাক্তার আপনাকে যে ওষুধের কথা বললেন সেটা দিয়েছেন, ওটার কাজ হচ্ছে প্রস্টেট ওই জায়গাকে একটু রিল্যাক্স করে প্রস্রাবটাকে ইজি বের করে দেয়। তো সেই ক্ষেত্রে আপনি তো বলছেন আপনার উপকার হচ্ছে, কাজে আমার মনে হয় আপনি ভালোই আছেন। তো সাধারণভাবে বললে প্রস্টেট বড় হওয়া মানেই কিন্তু চিকিৎসার দরকার হবে, সব সময় তা না। প্রথমে আমরা কিছু বুদ্ধিশুদ্ধি দেই, আগে ইভালুয়েট করে যদি দেখি যে যথেষ্ট সমস্যা হচ্ছে না, তাহলে আমরা অনেক সময় চিকিৎসাই শুরু করি না। তারপর যদি দেখা যায় অল্প বিস্তর সমস্যা হচ্ছে, তাহলে আপনি যে ওষুধের কথা বলছেন এই ধরনের ওষুধ দিয়ে দেখা হয় ওনার সমস্যার সমাধান হচ্ছে কিনা, যেটা আপনি বলছেন আপনার হচ্ছে, তাহলে আমরা ওইটুকুই রাখবো। কিন্তু অনেক সময় দেখা যায় যে এটা সমস্যাটা এত বেশি হয়ে গেল যে ব্যাক প্রেশার ইফেক্টে কিডনি নষ্ট হয়ে যাচ্ছে, প্রস্রাব জমে থাকছে, ঘন ঘন পেশাব হচ্ছে, পেশাবের থলিতে পাথর জমে যাচ্ছে, ওনার মোটেই শান্তি হচ্ছে না, তখন অনেক সময় অপারেশনের দরকার হয়। তো সেটা খুব বেশি রুগী যে অপারেশন করতে হয় তা সব সময় না। কাজে আপনি যেভাবে হ্যান্ডেল করছেন জিনিসটা, আপনি যেভাবে ম্যানেজ করছেন, আপনি তো বলছেন আপনি ভালো আছেন, তবে আপনি আপনার ডাক্তারের সাথে যোগাযোগ রেখেন, মাঝে মাঝে 6 মাস পর পর হলেও একটু যোগাযোগ রেখে দেখবেন যে ব্যাপারটা কতটা অ্যাডভান্স হচ্ছে, আগের জায়গায় আছেন না আবার খারাপের দিকে যাচ্ছেন। কারণ প্রস্টেট কিন্তু বড় হতেই থাকবে, তাতে সমস্যাগুলি সামনে আসতেও পারে। কাজে আপনি একটা ওষুধেই যে আপনি সারা জীবন চলে যাবেন নাও হতে পারে, উনি হয়তো আরেকটা ওষুধ যোগও করতে পারেন। আপনি আপনার ডাক্তারের সাথে যোগাযোগ রাখেন। স্যার, আমাদের আরেকজন দর্শক আছে। দর্শক, আপনার নাম এবং বয়স বলে প্রশ্নটি করুন। আমার নাম মোহাম্মদ সিরাজুল ইসলাম, আমার বয়স 15। জি। আমার সমস্যা যে কত সময় ঘুমের ঘরে প্রসাব করি কিন্তু আমি টেরও পাই না। জি, আমার মনে হয় নিয়ে যথেষ্ট আলোচনা হয়েছে। আপনি 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 পানি কম খাওয়ার অভ্যাস করেন, পানি একেবারে কমিয়ে দেন, দরকার হলে আপনি তো যথেষ্ট বয়স হয়েছে, আপনি একটা অ্যালার্ম নেন, অ্যালার্ম ঘড়ি ব্যবহার করেন, ঘুম আপনার রেগুলার ঘুমের টাইমের পরে 2 ঘন্টা পরে একটা অ্যালার্ম দিয়ে রাখেন, উঠে পেশাব করেন, আস্তে আস্তে এটা একটা অভ্যাসে তৈরি করেন। আপনি যখন মাস 2-3 ড্রাই থাকবেন, তখন আপনি দেখবেন যে ওটা আপনার অভ্যাসে তৈরি হচ্ছে। এরপরও যদি না হয়, আপনি একটু পানি কমিয়ে দিয়েও যদি আপনার দেখা যায় যে পেশাব হচ্ছে, তাহলে অবশ্যই আপনি ডাক্তারের সাথে যোগাযোগ করবেন যে আপনার কি তাহলে কিডনির প্রস্রাবকে আটকে রাখবার ক্ষমতায় কোনো সমস্যা হচ্ছে কিনা। যে আপনি পানি কম খেলেও
কিডনি পেশাব ধরে রাখছে না, বের করে দিচ্ছে, তখন আপনার মনে হয় ডাক্তারের সাথে যোগাযোগ করা দরকার। স্যার আমরা ছিলাম কিডনির ফাংশনিং স্টেটাসে, ওখানে আপনি বললেন যে সিরাম ক্রিয়েটিনিন বা ইউরিয়া এগুলো যখন রক্তে মাত্রা অনেক বেশি বেড়ে যায় তখন আমাদের ধরে নিতে হবে কিডনি প্রায় 70% মতন কাজ করতে পারছে না। তো অনেক সময় স্যার আমরা দেখি অ্যাকিউট কিডনি ফেলিয়ার অথবা অ্যাকিউট কিডনি শাটডাউন, সেই ক্ষেত্রে তাহলে কি কিডনিটা সাডেনলি ফেলিয়ারে চলে গেল, বা এটা আসলে কিভাবে বুঝবেন একজন পেশেন্ট? ওটা তো বটেই, সাডেনলি অ্যাকিউট মানেই তো হঠাৎ করেই হয়েছে, তো সেটা তো বটেই। তো কেন হলো ওটা কিভাবে বুঝবো, সেটারও কিছু ক্রাইটেরিয়া আছে। যে আপনার বেজলাইন ক্রিয়েটিনিন কত ছিল, কত সময়ের মধ্যে কত বেড়ে গেল, সেরকম দিয়ে আমরা একেআই বা অ্যাকিউট কিডনি ইনজুরি আমরা খুঁজে পাই। তবে এখানে যেটা পয়েন্ট সেটা হচ্ছে এটা কি কিডনি কাজ করা বন্ধ করে দিছে, নাকি কিডনি থেকে পেশাব বের হয়ে আসতে পারতেছে না। মানে ব্যাপারটা এরকম যে পেশাব কি আটকায় থাকলো, না কিডনি পেশাব তৈরি করতে পারছে না। এই দুইটা ডিস্টিংগুইশ করাটা খুব জরুরি, খুব জরুরি। কারণ যদি অ্যাকিউট শাটডাউন যদি কিডনির কারণে হয় তাহলে আমাদের চিকিৎসা হবে পুরোপুরি মেডিসিন দিয়ে। কিন্তু যদি ধরা যাক কোনো কারণে কিডনির পথগুলো পাথর দিয়ে আটকে গেল, কথার কথা, তাহলে তো কিডনি তৈরি হলেও সে নামতে পারছে না, ফলে আমার পেশাব দেখাই যাচ্ছে না। এই দুইটা কারণ কিন্তু আলাদা। সেই ক্ষেত্রে আমার কিডনিগুলি যদি আমি কোনো কারণে চালু করে দিতে পারি আমি একেবারেই স্বাভাবিক হয়ে গেলাম। কিন্তু যদি কোনো কারণে ইনফেকশনই হোক বা অন্য কোনো কারণে হোক কিডনি যদি কোনো কারণে শাটডাউন হয়ে যায় তাহলে আমার তো খুব জরুরিভাবেই কিডনিটা ইমপ্রুভ করানোর চেষ্টা করতে হবে। সেক্ষেত্রে মেডিসিনগুলি কাজ করবে। ওনারা হচ্ছেন নেফ্রোলজিস্টরা ইন্টারভেন করবেন ওখানে, যে কীভাবে এটা চালু রাখা যায়। এর পরের যেটা একটা টপিক ছিল যে কিডনি ট্রান্সপ্ল্যান্ট, কিডনি ট্রান্সপ্ল্যান্ট কোন রোগীদের করতে হবে? যাদের কিডনি, স্যার আমাদের আরেকজন দর্শক আছে, আমরা একটু প্রশ্নটা নিই। দর্শক আপনার নাম এবং বয়স বলে প্রশ্নটি করুন। আমার নাম জোহরা, আমার বয়স 40। জি বলুন, শুনছি। জি আমার গত 21 সালে আমার কিডনি ইনফেকশন হয়েছিল। জি বাম কিডনি। জি জি এগুলা ইনজেকশন নেওয়া হয়েছিল, তারপর 1 মাস পর সুস্থ হয়েছিলাম। তো তারপর থেকে এখন মাঝে মাঝে হয় কি, সকালে ঘুম থেকে যখন উঠি 4টা-5টার দিকে আর কি, ঘুম না ভাঙলেও প্রচুর প্রেসারের একটা চাপ আসে, আর কোমরে পিছন সাইডে ব্যথা করে, আর গেলে বাথরুমে গেলে সে পরিমাণ পেশাব হয় না, কিন্তু প্রচুর পেশাবের চাপ থাকে, আর পেশাবটা মনে হয় যে আটকে আসে, এই সমস্যাটা হয়। কিন্তু আবার বেলা 10টা-11টা যখন পানি খাই, ইজি থাকি, তখন পেশাবটা করে মনে হয় যে আরাম, প্রচুর ইউরিনটা আসে আর কি। জি দর্শক, এই সমস্যাটা প্রায় দিনই হয়, সকালে খুব সকালে মনে হয় যে প্রচুর পেশাবের বেগ আসছে, কিন্তু আসলে গেলে সে পরিমাণ হয় না। জি দর্শক, আমরা বুঝতে পেরেছি, ধন্যবাদ আবার কোমরে আর জি আমরা ওনার প্রশ্নটা প্রথম কোয়েশ্চেন করেছিলেন হুবহু একই প্রবলেম। 40 ইয়ার্স অ্যাকিউট পাইলোনেফ্রাইটিস হয়েছিল 2021 সালে বললেন। এরপরেই এখন উনি এটা আমাদের অবশ্য কমন টেন্ডেন্সি যে একটা হয়েছিল আরেকটার সাথে রিলেট করে ফেলা, সম্ভবত রিলেটেড না। ওনারটা বরঞ্চ ওই প্রথম যে লোকটা টেলিফোন করেছিলেন যে আমার সকালে শুরু করতে অসুবিধা হয়, আমরা ওনাকে ব্যাখ্যাও দিয়েছিলাম যে সকালে শুরু করতে কেন কষ্ট হয়। তা আপনি রাতে যদি খুব বেশি পানি না খান তাহলে দেখেন যেটা হয় যে আপনার শুরু করতে কষ্ট হয়, কিছু পেশাব যখন বের হয়ে যায় তখন পেশাবের থলি হয়তো পুরো স্ট্রেংথ নিয়ে আবার পরের পেশাবটা করে, তখন কিন্তু আপনার সারাদিন খুব ভালো যায়। কাজে আমার মনে হয় আপনি রাতে হয় উঠেন, আর না হলে রাতে কম পানি খেয়ে চেষ্টা করে দেখেন। আর প্রস্রাব যদি নিচের দিকে আমি না ক্লিয়ার করি তাহলে কিডনি থেকে তো পেশাব নামে না, এটা তো মেকানিক্যাল ব্যাপার। কিডনি থেকে যদি প্রস্রাব না নামে তাহলে আমার পুরো কোমর টোমর ধরে যাবে, এটাও স্বাভাবিক। কিন্তু আপনি যদি পুরো সিস্টেমটাকে একটু রিলিফ দেন, যে অতিরিক্ত পানি খাবো না, তাড়াতাড়ি পেশাব করে ফেলবো, তাহলে হয়তো আপনি এটা থেকে মুক্তি পাবেন। এটা যে আপনার আগের কিডনির ইনফেকশনের সাথে রিলেটেড সম্ভবত না। এই ক্ষেত্রে স্যার উনি যদি আরেকটা রিপিট ইউরিন RENCS যেটা আমরা ইনফেকশনের জন্য টেস্ট করি সেটা কি করে দেখতে পারেন? করে দেখতে পারেন, তাতে কোনো অসুবিধা নেই। যেহেতু ওনার একটা সন্দেহ কাজ করছে। হ্যাঁ, ওনার সন্দেহ, ওইটাই আমি বলছি। এই সন্দেহ নিয়েই তো আবার দেখা যাবে যে জীবন জটিল হচ্ছে। জি স্যার, হ্যাঁ, সেটা হয়তো উচিত হবে না। জি জি স্যার, আমরা ছিলাম অত্যন্ত জরুরি একটা বিষয় নিয়ে, কিডনি ট্রান্সপ্ল্যান্ট। সেটি স্যার, কিডনি ট্রান্সপ্ল্যান্ট তাহলে কোন রোগীগুলোর করা উচিত
ইন্ডিকেশনটা কি হবে কিডনি ট্রান্সপ্ল্যান্টের ক্ষেত্রে? সহজভাবে বললে কিডনি যখন কাজ করে না, কিডনি মানে কিন্তু কিডনি দুটো মিলে আমরা হিসাব করি, তো কিডনির যখন কাজ করছে না তখন কিডনির কাজ শুধু প্রস্রাব বের করা না, আরও অনেক কাজ আছে। তো সেগুলো যখন বেশ জটিলতা তৈরি হয় এবং কিডনি কোনোভাবেই কাজ করছে না, কিডনির রিপ্লেসমেন্টের জন্য আমাদের একটা ব্যবস্থা করতে হয়। কিডনি রিপ্লেসমেন্টের এই ব্যাপারটা হচ্ছে আমরা কিডনি আরেকজনের থেকে নিয়ে যদি আমরা ওনাকে দিতে পারি তাহলে ওই কিডনিটা তার নিজের শক্তি দিয়ে যিনি নিচ্ছেন তাকে বাঁচিয়ে রাখবেন। তো ততদিন পর্যন্ত অনেক সময় আমরা ডায়ালাইসিস করি, সেটাও একটা কিডনি রিপ্লেসমেন্ট থেরাপি, কিন্তু তার চেয়ে ট্রান্সপ্ল্যান্টটা অবশ্যই ভালো যদি করা যায়। স্যার, ট্রান্সপ্ল্যান্টের ক্ষেত্রে বয়সের কোনো বার অথবা কোন ধরনের কিডনিগুলো আমার শরীরে গ্রহণ করা যাবে এই ধরনের কোনো পরামর্শ না, আছে? তা তো আছেই। আমরা তো এক্সট্রিম এই যে আমরা কাউকে ট্রান্সপ্ল্যান্ট করা উৎসাহিত করি না, পৃথিবীর কেউ করে না। কারণ একটা অনেক বয়সী লোককে যখন কিডনিটা দিব, সে কিডনিটা আসবে কার কাছ থেকে? যার কাছ থেকে আসবে উনি কিন্তু আমার প্রাইমারি কনসার্ন, যাকে দিচ্ছি উনি কনসার্ন কম, সেকেন্ডারি। কাজে আমি অনেক বয়স্ক লোকের জন্য একটা ইয়াং মানুষের কিডনি স্যাক্রিফাইস করব না। কাজে অবশ্যই লিমিট তো আছেই। আর কাকে দিব সে তো যার দরকার তাকেই দিব। না স্যার, যেটা হলো যে কার কাছ থেকে নেওয়া যাবে, এখানে দুটো ব্যাপার আছে। সায়েন্টিফিক্যালি কার কাছ থেকে নেওয়া যাবে আর আমাদের দেশের আইন কি বলে। আনটিল রিসেন্টলি আমাদের দেশের আইন ছিল লাইভ ফার্স্ট রিলেশন এরাই শুধু দিতে পারবে, মানে বাবা মা ভাই বোন, তারপর এর মধ্যে অবশ্য স্পাউস অ্যাড ছিল, তো ওনারাই দিতে পারবেন, এর বাইরে কেউ দিতে পারবেন না। এটাও একটা কারণ ছিল, কারণ দেখা যাবে তাহলে কিডনি বেচে কেনা শুরু হয়ে গেছে, সেটা খুবই আনএথিক্যাল ব্যাপার। তো সেই জন্য তখন ওটা অনুমোদন ছিল না। এখন এখন দুটো জিনিস অ্যাড হয়েছে, সেটা হচ্ছে আপনি সেকেন্ড রিলেশন, দ্যাট ইজ কাজিনরা দিতে পারবেন। চাচাতো ভাই। আমাদের সাথে একজন দর্শক আছে। দর্শক, আপনার নাম এবং বয়স বলে প্রশ্নটি করুন। স্যার আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম, বলুন, শুনতে পাচ্ছি। আমি দিনাজপুর থেকে বলছিলাম, আমার নাম ওমর আলী। জি বলুন। আমি বয়স 45। রাত্রে ঘুমাই, আমার কোমরের পিছন সাইডে আমার মানে কোমরে ব্যথা করে। দেখি আমার কোনো কিডনির কোনো মানে ভয়ের কোনো ব্যাপার না কেমন বুঝতে পারছি না। আচ্ছা, আপনি কি করেন? আপনি কি লাইনে আছেন? আমি কৃষি কাজ করি। কৃষি কাজ করেন, আপনি ফিজিক্যাল লেবার করেন, বোঝাই যায় কষ্ট হয়। তো কোমরে ব্যথা হলেই যে কিডনির সমস্যা এটা মনে করার কোনো কারণ নাই। আপনার যদি একান্তই সন্দেহ থাকে তাহলে আপনি ওই যে আমরা যে আলাপ করছিলাম ছোট ছোট পরীক্ষাগুলি করে নিশ্চিত হতে পারেন। তবে বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় যে কোমরের ব্যথার কারণ হচ্ছে মাংসপেশির ব্যথা। নড়াচড়া করলে বাড়ে কমে, শোয়ার সময় ব্যথা হয়, আবার সকালে উঠে একটু হাঁটাচলা করলে ভালো হয়ে যায়। এগুলো সাধারণত কিডনির সমস্যা না। তবে আমাদের সবারই প্রস্রাবের আমার মানে প্রস্রাবের ইয়েটা আমার একটু মানে ঘোলা দিয়ে ভাব হয়। এটা কি কোনো মানে ভয়ের লক্ষণ? না, আপনার ঘোলা না একটু গাঢ়? ঘোলা হওয়া মানে আমি ধরে নিচ্ছি কি ওখানে সাদাটে টাইপের সেরকম, নাকি গাঢ়? গাঢ় হওয়াটা স্বাভাবিক, যারা পরিশ্রম করেন তাদের তো পরিশ্রমের তুলনায় হয়তো একটু কম পানি খাওয়া হয়, সেই জন্য একটু গাঢ় হবে, সেটা স্বাভাবিক। যদি আপনি পানি বেশি করে খেয়ে ওটা দেখেন যে ক্লিয়ার হয়ে গেল, তাহলে আমার মনে হয় না খুব দুশ্চিন্তা করার কারণ আছে। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আমরা যেখানে ছিলাম মনে হয়, তো এখন আইনে আরও একটা জিনিস অ্যাড হয়েছে, সেটা হচ্ছে ক্যাডাভারিক ট্রান্সপ্ল্যান্ট করারও আইন হয়েছে, যাতে করে মৃত ব্যক্তি তারা যদি আগে দিয়ে যান কিংবা ওরকম সিচুয়েশন হয় যে ওখান থেকে কিডনি নেওয়া যাবে, সেগুলো ট্রান্সপ্ল্যান্ট করার আইন হয়েছে আমাদের দেশে। যেমন বিদেশে যেটা অনেকটাই হয় অ্যালট্রুইস্টিক ডোনেশন বলে, মানে কেউ চাইলেও অনেকেই দেয় জাস্ট মানবতার খাতিরে। তা আমাদের দেশে এটা অ্যালাউড না, করাও হয় না, কারণ আমাদের ভয় হচ্ছে এর পেছনে হয়তো দেখা যাবে ব্যবসায়ী চক্র অ্যাড হয়ে গেছে, ফলে কিডনি বেচাকেনা শুরু হয়ে গেছে। তো এই জন্য আমাদের দেশে এখনো অ্যালট্রুইস্টিক ডোনেশন অ্যালাউড না, তবে আত্মীয় স্বজন দিতে পারে। ক্যাডাভারিকটা এখন অ্যাড হয়েছে, ক্যাডাভারিকটা আইনে অ্যাড হয়েছে, এখনো খুব বেশি হচ্ছে যে তা না। একটা মনে হয় খুব বেশি ফেমাস কিছু কথাবার্তা হয়েছিল একটা ট্রান্সপ্ল্যান্ট নিয়ে, ক্যাডাভারিক ট্রান্সপ্ল্যান্ট, একজন মহিলা উনি দান করেছিলেন, ওনার 2টা কিডনি অ্যাড করা হয়েছিল বিশ্ববিদ্যালয়ে। স্যার, আপনারা যে কিডনি ট্রান্সপ্ল্যান্ট করছেন, এটার মানে আউটকাম বা কিরকম পাচ্ছেন আপনারা?
ও সেটা তো বলার অপেক্ষাই রাখে না, মানে ডাটা অ্যানালাইসিস করে দেখা যায় যে পৃথিবীর যে কোনো সেন্টারের সাথে আমাদের রেজাল্ট কম্পারেবল, কোনো মতেই পেছনে নাই। আমাদের রেজাল্ট সবসময় ভালো ছিল, এখনও ভালো। কিডনি ট্রান্সপ্লান্টের পরে কি স্যার কোনো ধরনের প্রস্রাব সংক্রান্ত জটিলতা বা এই ধরনের বা কি কি আসে সমস্যাগুলো? আচ্ছা, ট্রান্সপ্ল্যান্টের জন্য প্রস্রাবের সমস্যা ব্যাপারটা এরকম না, প্রস্রাবের সমস্যা আলাদা হতেই পারে। তবে ট্রান্সপ্ল্যান্টটা এটা তো একটা বাইরের জিনিস শরীরের মধ্যে ঢোকানো হলো, ফলে সেটাকে মেনটেন করার জন্য কিন্তু আমাদের অনেক চিকিৎসার দরকার হয়। উনি কিন্তু ট্রান্সপ্ল্যান্ট করলেন আর পরদিন থেকে স্বাভাবিক হয়ে গেলেন, ব্যাপারটা তা না। ওনার কিডনি ফাংশনটা স্বাভাবিক হয়ে গেল, কিন্তু কিডনিটাকে রক্ষা করার জন্য কিন্তু অনেক ওষুধ খেতে হয়। আমাদের দেশের বেশিরভাগ মানুষ যে ভুলটা করেন, উনি কিছুদিন ওষুধ চালান এবং উনি দেখছেন যে উনি খুবই ভালো আছেন, চিন্তাই করা যায় না আমি একদম নর্মাল হয়ে গেলাম, তারপরে ওরা ওষুধ বন্ধ করা শুরু করে, তাতে করে শরীর কিডনিটাকে রিজেক্ট করে। ওটাই হচ্ছে সবচেয়ে বিপজ্জনক, যে আপনাকে ওটা আজীবন মেনটেন করে যেতে হবে, ডাক্তারের সাথে যোগাযোগ রাখা এবং ডাক্তার যেভাবে ওষুধ ঠিক করে দেন সেভাবে চালিয়ে নেওয়া, এটা খুবই জরুরি। এটা অনেকে মিস করেন, ওটা যাতে না করা হয়। তবে এইটার জন্য প্রস্রাবের সমস্যা এটা খুব আর্লি স্টেজে যেটা হয়, কিডনি নতুন কিডনি অ্যাড করলে কনসেন্ট্রেটিং ক্যাপাসিটি কম থাকে, ফলে ঘন ঘন পেশাব হয়, বেশি হয়, সেগুলোও খুব তাড়াতাড়ি ইমপ্রুভ করে যায়, কাজে ওটা খুব বেশি ইস্যু না। তবে একটা জিনিস মনে রাখতে হবে, কিডনিটা ধরে রাখার জন্য আমাদের যাতে রিজেক্ট না হয়, বাইরের শরীর অন্য একটা মানুষের শরীরের অংশ নিজের সাথে অ্যাডজাস্ট করার ব্যাপার। যে কোনো জিনিসই বাইরে থেকে আমাদের শরীরের মধ্যে ঢুকলে, সেটা জীবাণুই হোক, কাটা ঘা হোক, যে কোনো কিছু, শরীর ওটার সাথে যুদ্ধ করে। তো একইভাবে কিডনির সাথে কিন্তু সে যুদ্ধ করে, যেটা বাইরে থেকে আনা হচ্ছে। তো সেই যুদ্ধটাকে থামিয়ে রাখার জন্য কিছু ওষুধ দেওয়া হয়, যাতে সে যুদ্ধে জিতে না যায়। আমার শরীর আমার সাথে যুদ্ধ করবে। তো সেই জন্য যে ওষুধগুলি দেওয়া হয়, সেই ওষুধগুলি কিন্তু আবার শরীরের যে রোগ প্রতিরোধ ক্ষমতা তাকেও কমিয়ে ফেলে, ফলে তখন কিন্তু রোগ বেড়ে যাওয়ার কিংবা বাইরে থেকে জীবাণু ঢুকবার সম্ভাবনা বেড়ে যায়। তো সেই জন্য আমরা সাবধান থাকবার কথা বলি। তো মোরলেস নর্মাল লাইফ কিডনি যদি আমরা কল্পনা করি, কিন্তু বাকি দিক থেকেও কিন্তু একটু সাবধানে সারা জীবনেই থাকতে হয়। স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা আমাদের অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আজকে আমাদের বিষয় ছিল প্রস্রাবের সার্জিক্যাল সমস্যা এবং কিডনি ট্রান্সপ্ল্যান্ট। আপনারা যারা আমাদেরকে ফোন দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা টিভি সেটের সামনে বসে থেকে এতক্ষণ আমাদের অনুষ্ঠান উপভোগ করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সুস্থ থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফেজ।